ঠিক আছে? তো আবার আমরা হইতেছে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরে নাও এটা আবার আমি সেই 15 নম্বর ক্রোমোজোমটা আগাইতেছি। ঠিক আছে? আমি আবার 15 নম্বর ক্রোমোজোম আগাইতেছি। একটা আসছে তোমার মায়ের কাছ থেকে, একটা আসবে তোমার বাবার কাছ থেকে। তো এই 15 নম্বর ক্রোমোজোমে আমি ধরে নিয়েছিলাম যে এই জায়গাটা হইতেছে ওই চোখের রং নির্ধারণকারী জিনের লোকাস। মায়ের ক্ষেত্রে ধরো মায়ের যে ক্রোমোজোমটা মায়ের কাছ থেকে যেটা আসছে সেইখানে আমাদের অ্যালিল যেটা আছে সেটা হইতেছে ধরে নাও যে ব্রাউন কালারের ট্রেইটের অ্যালিলটা আছে। আবার তোমার বাবার কাছ থেকে যে ক্রোমোজোমটা পাইছো 15 নম্বর ক্রোমোজোম সেইটার ওই একই লোক আছে যেই অ্যালিলটা আছে চোখের রঙের জিনের যেই অ্যালিলটা আছে সেইটা ধরে নাও যে ব্লু কালারেরটা আছে। এখন চিন্তা করো তাহলে তোমার চোখের মধ্যে কোন কালারটা প্রকাশ পাবে, মায়েরটা নাকি বাবারটা? এটা একটা প্রশ্ন আসতে পারে না? এই প্রশ্নের অ্যান্সারটা হইতেছে আমাদের কিছু ট্রেইট আছে যেগুলো অন্যান্য ট্রেইটের উপর ডমিনেন্ট। ঠিক আছে? কিছু ট্রেইট আছে যেগুলো অন্যান্য ট্রেইটের উপর ডমিনেন্ট বা হইতেছে প্রভাবশালী বা প্রতিপত্তিশালী। ঠিক আছে? চোখের রঙের ক্ষেত্রে দেখা যায় যে মানুষের চোখের রঙের ক্ষেত্রে এই যে ব্রাউন কালার যেটা এই ব্রাউন কালারের যে ট্রেটটা এইটা হচ্ছে একটা ডমিনেন্ট ট্রেট। যেহেতু একটা ক্রোমোজোমে আছে ব্রাউন কালারের ট্রেটের জন্য দায়ী অ্যালিলটা, আর একটা ক্রোমোজোমে আছে ব্লু কালারের জন্য দায়ী অ্যালিলটা। তো এইখানে প্রকাশ পাবে হইতেছে ব্রাউন যে অ্যালিলটা সেটাই প্রকাশ পাবে, কারণ ব্রাউনটা হইতেছে ডমিনেন্ট ট্রেট। ঠিক আছে? ডমিনেন্ট ট্রেট। তাহলে এই পার্টিকুলার যে হইতেছে ইয়েটা এখানে তোমার চোখের কালার হবে হইতেছে ব্রাউন, তোমার চোখের কালার হবে ব্রাউন। আবার আমি সেম জিনিসটা আর একবার একটু ধরে নাও একটা ডিফারেন্ট সিনারিও, কিন্তু এইবার তোমার মায়ের কাছ থেকে আসা এই ক্রোমোজোমে আছে ব্রাউন কালারের ট্রেইটের জন্য দায়ী অ্যালিলটা, আবারও বাবার কাছেও আছে ব্রাউন কালারের জন্য দায়ী ট্রেইটের অ্যালিলটা। তো এইখানে তো খুব সহজ হিসাব, দুই জায়গাতে সেমই আছে, এইখানেও তোমার চোখের কালার হবে ব্রাউন। আবার আমরা আরেকটা হইতেছে সিনারিও চিন্তা করব, থার্ড সিনারিও যেটা হয়েছে তোমার মায়ের কাছ থেকে আসা ক্রোমোজোমে আছে হইতেছে ধরো ব্লু অ্যালিলটা, তোমার বাবার কাছ থেকে আসা ক্রোমোজোমে আছে ব্লু অ্যালিলটা। তো এই ক্ষেত্রে শুধুমাত্র তোমার চোখের কালারটা হবে ব্লু। তো এখান থেকে আমি তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি তিনটা সিনারিও থেকে, যে আমাদের বা সকল জীবেরই কিছু বৈশিষ্ট্য থাকে, ওই স্পেসিসের কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলো হইতেছে অন্যান্য বৈশিষ্ট্যের তুলনায় ডমিনেন্ট। এগুলোকে আমরা বলি ডমিনেন্ট জিন। ঠিক আছে? ডমিনেন্ট জিন বা ডমিনেন্ট অ্যালিল বা ডমিনেন্ট ট্রেইট সমার্থকভাবে তুমি ইউজ করতে পারো। ঠিক আছে? এই শব্দগুলো সমার্থকভাবে ইউজ করতে পারো। তো কিছু জিন বা কিছু ট্রেইট থাকে যেগুলো হচ্ছে অন্য ট্রেইটের উপরে ডমিনেন্ট। মানুষের চোখের রঙের ক্ষেত্রে আমরা চিন্তা করতেছিলাম, তো এখানে আমি বলছি যে ব্রাউন কালারটা যেটা এটা হচ্ছে ডমিনেন্ট। বেশিরভাগ মানুষের দেখবে ব্রাউন কালারই পাওয়া যায়, খুব কম মানুষের দেখবে অন্যগুলো পাওয়া যায়। সো এই ব্রাউন কালারটা হচ্ছে ডমিনেন্ট। এখন ডমিনেন্ট যে অ্যালিল বা ডমিনেন্ট যে ট্রেইট, ডমিনেন্ট অ্যালিল যেগুলো, ডমিনেন্ট অ্যালিলগুলো দুই অবস্থাতেই প্রকাশ পাইতে পারে। ঠিক আছে? দুই অবস্থাতেই প্রকাশ পাইতে পারে। যেমন এখানে দেখো একটা ব্রাউন ছিল একটা ব্লু আছে, এইরকম অবস্থাতেও তারা প্রকাশ পাইতে পারে, এইরকম অবস্থাতেও তারা প্রকাশ পাইতে পারে, আবার সেম সেম থাকলেও তারা প্রকাশ করতে পারে। এখন হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত অ্যালিলগুলো যদি একই টাইপের হয় তখন সেই অবস্থাকে আমরা বলি হইতেছে হোমোজাইগাস অবস্থা। ঠিক আছে? হোমোজাইগাস কন্ডিশন যেমন এইটা হতেছে একটা হোমোজাইগাস কন্ডিশন। ঠিক আছে? তো হোমোজাইগাস কন্ডিশন জিনিসটা কি? যখন হোমোলোগাস ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজোম দুইটাতেই একই অ্যালিল থাকে তখন সেই অবস্থাকে আমরা বলতেছি হোমোজাইগাস কন্ডিশন। আর যখন হোমোলোগাস ক্রোমোজোমের দুইটাতে ভিন্ন অ্যালিল থাকে তখন আমরা সেই অবস্থাকে বলতেছি হেটেরোজাইগাস কন্ডিশন। তো আশা করি তোমরা হচ্ছে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস কন্ডিশন বুঝতে পারছো। এই কন্ডিশনটা তাহলে কি বলতো? এই কন্ডিশনটা হইতেছে এইখানে এই সিনারিওর কন্ডিশনটাও কিন্তু একটা হোমোজাইগাস কন্ডিশন। তো দেখো আমি একটু আগে বলেছিলাম যে ব্রাউন কালারের ট্রেইটটা চোখের রঙের জন্য এইটা হইতেছে ডমিনেন্ট ট্রেইট। তো ডমিনেন্ট ট্রেইটটা দেখো হেটেরোজাইগাস অবস্থাতেও প্রকাশ পায়, হোমোজাইগাস অবস্থাতেও প্রকাশ পায়। তাহলে এখানে হইতেছে আমরা ডমিনেন্ট জিনের সংজ্ঞাটা পেয়ে যাই। ডমিনেন্ট জিনের সংজ্ঞাটা আমরা এখানেই পেয়ে যাই। যেসব জিন হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস উভয় কন্ডিশনে বা উভয় অবস্থায় প্রকাশ পেতে পারে। আর রিসেসিভ জিন
বা বাংলায় বললে এটাকে বলা হয় প্রচ্ছন্ন জিন, ঠিক আছে? এটাকে বলা হয় প্রচ্ছন্ন জিনও বলা হয় রিসেসিভ জিনকে। আমি আজকে বলছি যে শুধু ইংরেজি টার্মিনোলজিগুলোই আলোচনা করব, কারণ বারবার একবার বাংলা একবার ইংরেজি করতে গেলে বিভ্রান্তি সৃষ্টি হয়। তো যেই সব জিনগুলো শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায় তারা হইতেছে তোমার রিসেসিভ জিন। চোখের রঙের ক্ষেত্রে রিসেসিভ জিন হইতেছে যে ব্লু কালারের যে অ্যালিলটা সেটা হইতেছে আমার রিসেসিভ। তারপর হচ্ছে ব্ল্যাক, গ্রিন বা অ্যাটিপিক্যাল যেসব কালার আমরা দেখি চোখে সেগুলো সবকটাই হচ্ছে এই ব্রাউনের তুলনায় রিসেসিভ, ঠিক আছে, বা প্রচ্ছন্ন। ডমিনেন্টকে বাংলায় বলা হয় প্রকট, রিসেসিভকে বাংলায় বলা হয় প্রচ্ছন্ন, ঠিক আছে? এটাকে বলা হয় প্রকট জিন, এটাকে বলা হয় প্রচ্ছন্ন জিন। এই ছিল আমাদের হচ্ছে ডমিনেন্ট এবং রিসেসিভ জিনের ধারণা। এখন লাস্টে আমাদের কিছু টার্মিনোলজি জানা লাগবে, আবারও আমরা হইতেছে এই সিনারিও দিয়ে আমরা চিন্তা করব। এই চোখের রঙের সিনারিও দিয়ে আসলে আমি চিন্তাটা করব। তো দেখো, এইটা হইতেছে আমাদের সেই 15 নম্বর ক্রোমোসোম। এখানে একটা হইতেছে চোখের রঙের একটা ট্রেইটের জন্য দায়ী অ্যালিল আছে। এই অ্যালিল তো হইতেছে কি, অ্যালিল কি, আবার চলে যাও, অ্যালিল হইতেছে আমাদের এই যে সিকোয়েন্সটাকে আমরা বলতেছি অ্যালিল। বিভিন্ন ধরনের সিকোয়েন্স যেটা থাকতে পারে একই জিনের জন্য, সেই প্রত্যেকটাকে আমরা অ্যালিল বলতেছি। অ্যালিল যেটা আছে তোমার ক্রোমোজোমে একটা বৈশিষ্ট্যের যে অ্যালিলটা আছে, এই অ্যালিলের হইতেছে এই যে গঠন বা সিকোয়েন্সটা, এটাকে বলা হয় জেনেটিক মেকআপ বা জিনোটাইপ, ঠিক আছে? এখানে দুটো টার্মিনোলজি লাগবে, একটা হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপটা কি, কোন ট্রেইট এর অ্যালিল তোমার মধ্যে উপস্থিত আছে সেইটাকে বলা হইতেছে আমাদের জিনোটাইপ। অর্থাৎ জেনেটিক মেকআপটা কি, তোমার ওই ক্যারেক্টারের জন্য তোমার জেনেটিক মেকআপ তোমার ক্রোমোজোমে কি আছে বা কোন অ্যালিল আছে, এইটাকে বলা হইতেছে তোমার জেনোটাইপ, ঠিক আছে? জেনোটাইপ। আর এই অ্যালিলটাই যখন হইতেছে তোমার মধ্যে ওই ক্যারেক্টারের প্রকাশ ঘটাবে বা ক্যারেক্টারকে প্রকাশ করবে, যেমন ব্রাউন কালারের অ্যালিল, যেটা ব্রাউন কালারের যে সিকোয়েন্সটা, এটা হইতেছে তোমার জিনোটাইপ। আর এই সিকোয়েন্সটা যখন হইতেছে তোমার ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন তৈরি করবে, তখন তোমার চোখটা হয়ে যাবে ব্রাউন। অর্থাৎ এই ব্রাউন কালারটা তোমার মধ্যে প্রকাশ পাবে এবং এটা কিন্তু বাহ্যিকভাবে দেখা যায়। ব্রাউন কালারটা কিন্তু আমি বাহ্যিকভাবে দেখতে পাইতেছি তোমার চোখে, কিন্তু এই সিকোয়েন্সটা কিন্তু আমি দেখতে পাইতেছি না, ঠিক আছে না? তো যেইটা তুমি বাহ্যিকভাবে দেখতে পাও, একটা জীবের যে বাহ্যিক বৈশিষ্ট্য তুমি দেখতে পাও তার ভিতরে থাকা হইতেছে ওই অ্যালিলের কারণে, সেই বাহ্যিক বৈশিষ্ট্যটাকে বলা হয় ফিনোটাইপ, ঠিক আছে? বাহ্যিক বৈশিষ্ট্য যেটা, সেটা হইতেছে ফিনোটাইপ। ফিনোটাইপ তাহলে কি, এটা হইতেছে জিনোটাইপ দ্বারা প্রকাশিত, বলতে ভালো হবে, জিনোটাইপ দ্বারা প্রকাশিত বৈশিষ্ট্য যা পর্যবেক্ষণ করা যায়। তোমার চোখের ব্রাউন কালারটা আমি দেখতে পাইতেছি, এই ব্রাউন কালারটাকে বলতেছি আমি তোমার ফিনোটাইপ, চোখের রঙের ফিনোটাইপ। আর এই ব্রাউন কালারটাকে যে অ্যালিলটা হইতেছে এনকোড করতেছে, বা যে অ্যালিলটা আসলে এই ফিনোটাইপটার জন্য দায়ী, সেই অ্যালিলটাকে আমরা বলতেছি তোমার ওই চোখের রঙের জিনোটাইপ, ঠিক আছে? অর্থাৎ কোন অ্যালিল উপস্থিত আছে এটাই, ঠিক আছে? এই ছিল আমাদের টার্মিনোলজি, বেসিক টার্মিনোলজি, যেগুলো না জানলে আমরা জেনেটিক্স নিয়ে আলোচনা করতে পারবো না। এখন আমরা আস্তে আস্তে জেনেটিক্সের মেইন টপিকগুলোর মধ্যে চলে যেতে পারি। তো জেনেটিক্সের আলোচনা মেইনলি শুরু হয় আমাদের মেন্ডেলিয়ান জেনেটিক্স যেটা, সেটা দিয়ে। তোমরা সবাই নিশ্চিতভাবে গ্রেগর জোহান মেন্ডেলের নাম শুনছো। গ্রেগর জোহান মেন্ডেল হইতেছে আমাদের জেনেটিক্সের জনক বলা হয় বা জেনেটিক্সের ফাদার বলা হয়, ফাদার অফ জেনেটিক্স। উনি অস্ট্রিয়ার বাসিন্দা ছিলেন এবং অস্ট্রিয়াতে উনি হইতেছে একটা চার্চের ফাদার হিসেবে উনি বা মিশনারি হিসেবে উনি ছিলেন আর কি ওখানে। তো চার্চে ওনার যে সময়টুকু উনি ওনার জীবনে কাটাইছিলেন, সেই সময় উনি চার্চের পাশের বাগানে একটা নির্দিষ্ট আমাদের প্ল্যান্ট বা গাছ নিয়ে উনি বিভিন্ন ধরনের গবেষণা চালিয়েছিলেন এবং সেই প্ল্যান্ট বা গাছটা হইতেছে আমাদের মটরশুঁটি গাছ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মটরশুঁটি গাছ। আমাদের মটরশুঁটি গাছ মোটামুটি দেখতে এরকম হয়। তো মটরশুঁটি গাছ, এটার হচ্ছে বৈজ্ঞানিক নাম যেটা, সেটা হইতেছে পিজাম স্যাটিভাম, ঠিক আছে? এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে পিজাম স্যাটিভাম। গ্রেগর জোহান মেন্ডেল এই মটরশুঁটি গাছ নিয়ে উনি 1857 সালের দিকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা শুরু করেন। ওনার হইতেছে জেনেটিক্স নিয়ে বা বংশগতি বিদ্যা নিয়ে ওনার অনেক আগ্রহ ছিল এবং উনি হইতেছে কিভাবে এই মটরশুঁটি গাছের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বৈশিষ্ট্যসমূহ প্রবাহিত হয় বা ট্রান্সফার হয়, এটা নিয়ে উনি দীর্ঘ অনেক বছর যাবৎ গবেষণা করেছিলেন। মটরশুঁটি গাছ উনি কেন বেছে নিয়েছিলেন, কারণ মটরশুঁটি গাছের বিভিন্ন ধরনের হইতেছে মানে ভ্যারিয়েশন পাওয়া যাইতো আর কি। মটরশুঁটি গাছে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন পাওয়া যাইতো। তো বিভিন্ন ধরনের ভ্যারিয়েশনের গাছের মধ্যে উনি হইতেছে ক্রস পলিনেশন করাইতেন বা পরপরাগায়ন করাইতেন। তোমরা জানো যে পরাগায়ন যেটা, পরাগায়ন
বা পলিনেশন যেটা, এটা হইতেছে আমাদের উদ্ভিদের যৌন জননের প্রক্রিয়া। তো পরাগায়ন বা পলিনেশন মেইনলি হয় দুই টাইপের, একটা হইতেছে স্বপরাগায়ন, একটা হইতেছে তোমার পরপরাগায়ন। এইটা হইতেছে আমাদের ইংরেজিতে বললে সেলফ পলিনেশন, এটাকে ইংরেজিতে বললে আমরা বলি হইতেছে ক্রস পলিনেশন। তো গ্রেগর জোহান মেন্ডেল যেটা করতেন, বিভিন্ন ধরনের বিভিন্ন বৈশিষ্ট্যের আমাদের মটরশুঁটি গাছ নিয়ে উনি ওই গাছগুলোর মধ্যে ক্রস পলিনেশন ঘটাইতেন। ক্রস পলিনেশন ঘটানোর পরে ওই গাছের যে বীজটা তৈরি হইতো, ওই বীজটা তিনি হইতেছে সংগ্রহ করতেন এবং ওই বীজগুলো রোপণ করে পরবর্তী প্রজন্মে যে গাছগুলো আসতেছে কী ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকতেছে এটা উনি পর্যবেক্ষণ করতেন। এভাবে আসলে উনি ওনার যে হইতেছে জেনেটিক্সের যে দুইটা সূত্র বা ল, এটা উনি প্রস্তাব করেন। এবং আমরা আজকে এই ক্লাসে মেন্ডেল যে পথে হেঁটে তার লগুলো আবিষ্কার করছে সেইভাবেই আমরা হেঁটে ওই পথে হেঁটে ওই লগুলো আবিষ্কার করার ট্রাই করব। তো তার আগে আমরা জেনে নিই আসলে ক্রস পলিনেশন জিনিসটা আসলে ঘটানো হয় কিভাবে। ক্রস পলিনেশন জিনিসটা কিভাবে ঘটানো হইতেছে এটা আমরা এই ছবিতে দেখতে পারবো। তো ছবিটাতে দেখো ক্রস পলিনেশন এখানে দেখানো হইতেছে যে মটরশুঁটি গাছের দুই ধরনের, আসলে আমি একটু বলে রাখি, মটরশুঁটি গাছের আমরা ফুল পাই হইতেছে দুই কালারের। একটা হইতেছে তোমার কিছু গাছ থাকে যাদের ফুল হয়েছে বেগুনি কালারে, কিছু গাছ থাকে যাদের ফুল হয় হইতেছে সাদা কালারের, ঠিক আছে। তো এই দুই ধরনের গাছের মধ্যে আমি এখন হইতেছে ক্রস পলিনেশন ঘটাবো। তো মটরশুঁটি গাছের যে ফুলগুলো সেগুলো হচ্ছে উভলিঙ্গ ফুল, উভলিঙ্গ বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে একটা ফুলের মধ্যেই স্ত্রী স্তবক এবং পুংস্তবক দুইটাই থাকে, ঠিক আছে। তো তুমি এখন এই স্ত্রীস্তাবক এবং পুংস্তাবক যেহেতু একই ফুলের মধ্যে থাকে, তাই এদের এই মটরশুঁটি গাছের ফুলের মধ্যে স্বপরাগায়ন বা সেলফ পলিনেশন কিন্তু ঘটতে পারে, ঠিক আছে। তো সেলফ পলিনেশনটাকে প্রিভেন্ট করা লাগবে আমাকে প্রথমেই ক্রস পলিনেশন ঘটানোর জন্য। এজন্য আমরা এই যে একটা বেগুনি কালারের ফুলের বিশিষ্ট গাছ নিয়েছি, একটা সাদা কালারের ফুল বিশিষ্ট গাছ নিয়েছি, এবং যে কোনো একটা গাছের আমি হইতেছে শুধুমাত্র স্ত্রীস্তবকটাকে রাখছি, এবং এই ফুলটার দেখো আমি হচ্ছে পুংস্তবক যেগুলো সেইগুলো কিন্তু আমি কেটে ফেলছি প্রথমেই, যাতে সেলফ পলিনেশন এই ফুলটা না ঘটাইতে পারে। এখন আমি কি করব, এখন আমি এই সাদা কালারের ফুল বিশিষ্ট যে গাছটা আছে সেইখানে আমি যে পুংস্তবকগুলো ছিল এখান থেকে আমি পরাগরেণু কালেক্ট করবো। এই যে আমরা তুলি দিয়ে পরাগরেণু কালেক্ট করলাম, এবং এই পরাগরেণুগুলোকে আমরা হচ্ছে এই বেগুনি ফুলের এই যে গর্ভমুণ্ড যেটা মানে হচ্ছে স্ত্রীস্তবক এইখানে নিয়ে এসে আমরা লাগাই দিব। তো যার কারণে এই পোলেন থেকে, এই পোলেন বা হইতেছে পরাগরেণু এই স্ত্রীস্তবকে যখন আসবে তখন হইতেছে ফার্টিলাইজেশন ঘটবে বা নিষেক ঘটবে, এবং পরবর্তীতে এই যে ফলগুলো তৈরি হবে বা যেটার মধ্যে এই বীজগুলো থাকবে, এই বীজগুলোকে পরবর্তীতে আমরা যখন রোপণ করব এবং সেখান থেকে নতুন গাছ আসবে, তো এই নতুন গাছে কি বৈশিষ্ট্য প্রকাশ পাইলো, সেই গাছগুলো কি বেগুনি ফুল বিশিষ্ট হইলো নাকি সাদা ফুল বিশিষ্ট হইলো, এভাবে আমরা হচ্ছে চেক করব, এবং মেন্ডেল এভাবেই চেক করছিলেন, ঠিক আছে। তো মেন্ডেল আমাদের মটরশুঁটি গাছের 7টা ডিফারেন্ট ক্যারেক্টার নিয়ে কাজ করেছিলেন। উনি মটরশুঁটি গাছের জন্য 7টা ডিফারেন্ট ক্যারেক্টার বেছে নিয়েছিলেন, এবং 7টা ডিফারেন্ট ক্যারেক্টার নিয়ে উনি হইতেছে ওনার গবেষণা করেছিলেন। কি কি ক্যারেক্টার আমরা একটু দেখি, যে সিডের হইতেছে আকার আকৃতিটা কেমন বা ফর্মটা কেমন, সিডগুলো কি রাউন্ড নাকি হইতেছে মানে কুঞ্চিত বা রিঙ্কেলড, ঠিক আছে। এই দুই ধরনের ট্রেড সিডের ক্ষেত্রে পাওয়া যায়, রাউন্ড ট্রেড পাওয়া যায়, রিঙ্কেল ট্রেড পাওয়া যায়। আবার সিডের ক্ষেত্রে হইতেছে কালারের ক্ষেত্রে আমরা সিডের কালার ইয়েলো থাকে কিছু মটরশুঁটির, কিছু আবার থাকে হচ্ছে গ্রিন কালারের। তো ফ্লাওয়ার কালারের ক্ষেত্রে হচ্ছে দেখো আমি একটু আগে বলছি যে কিছু মটরশুঁটি গাছে হোয়াইট কালারের হচ্ছে ফ্লাওয়ার আসে, কিছু আসে ভায়োলেট টাইপের কালার। তারপর হচ্ছে যে সিড পড, যেটা সিড পডের হইতেছে আকৃতিটা কেমন, এরকম হইতেছে ভাঁজ ভাঁজ আকৃতির সিড পড তৈরি হয় নাকি সোজা মানে কোনো ভাঁজ ছাড়া হইতেছে রিঙ্কেল ছাড়া হইতেছে সিড পড তৈরি হয়, এরকম দুই ধরনের আসলে ট্রেড এই পডের ক্ষেত্রে পাওয়া যায়। পডের ফর্মের ক্যারেক্টারের বিরুদ্ধে আমরা দুইটা ট্রেড পাইতেছি, ফ্লাওয়ারের ক্ষেত্রেও দুইটা দুইটা ট্রেড পাইতেছি। এভাবে উনি 7টা ক্যারেক্টার বেছে নিয়েছিলেন, এখানে যে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা ক্যারেক্টারের হইতেছে নিয়ে উনি কাজ করছিলেন। তো আমরা প্রথমেই হইতেছে যে ক্যারেক্টার নিয়ে কাজ করবো সেটা হইতেছে তোমার কাণ্ডের বা স্টেমের সাইজ, ঠিক আছে। কাণ্ডের সাইজ বা স্টেম সাইজ, অর্থাৎ কাণ্ডটা কি লম্বা নাকি খাটো, আরো সহজভাবে বললে মটরশুঁটি গাছটা কি লম্বা জাতের মটরশুঁটি গাছ নাকি খাটো জাতের মটরশুঁটি গাছ, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো এখানে মেন্ডেল সাহেব কি করলেন, মেন্ডেল সাহেব প্রথমে হচ্ছে একটা এমন মটরশুঁটি গাছ নিলেন যেটা হচ্ছে টল, ঠিক আছে, আর এমন একটা মটরশুঁটি গাছ নিলেন যেটা হচ্ছে শর্ট, ঠিক আছে। এখন আমাদের এইখানে ক্যারেক্টারটা কি বলতো, এই স্পেসিফিক সিনারিওতে ক্যারেক্টার উনি কি বেছে নিয়েছেন, ক্যারেক্টারটা হইতেছে স্টেমের সাইজ বা কাণ্ডের সাইজ।
এই স্টেম সাইজের বিরুদ্ধে এখানে ট্রেড কি কি আছে বলতো? উনি দুইটা ভিন্ন ট্রেডের গাছ নিয়েছিলেন, ঠিক আছে? তো ট্রেড কি কি উনি নিয়েছেন? এটা হচ্ছে টল ট্রেড বিশিষ্ট গাছ নিয়েছেন, এটা হচ্ছে শর্ট ট্রেডের গাছ নিয়েছেন, তাই না? এখন দেখুন, টল এবং শর্ট এইগুলোকে আমরা বলতেছি ফিনোটাইপ, তাই না? ফিনোটাইপ না এরা? আমরা তো এগুলো অবজার্ভ করতে পারি যে কোন গাছটা টল কোনটা শর্ট। এইগুলো হচ্ছে, এই দুটো হচ্ছে ফিনোটাইপ। এই টল হওয়ার জন্য দায়ী যে অ্যালিলটা আছে ওইটা হইতেছে, ওই অ্যালিলের গঠন হইতেছে জিনোটাইপ। আর শর্ট হওয়ার জন্য যে অ্যালিলটা আছে সেইটার যে জেনেটিক মানে সিকোয়েন্স সেটা হইতেছে আমাদের জিনোটাইপ, তাই না? জিনোটাইপ আমরা এখান থেকে একটু ক্লিয়ার হয়ে গেলাম। এখন ধরো এই টল গাছটার থেকে আমি হইতেছে পোলেন নেব এবং এই শর্ট প্লান্টের হইতেছে ফুলের হইতেছে গর্ভমুণ্ডে আমরা সেটাকে স্থাপন করব। এখন মেন্ডেল যেটা করেছিলেন সেটা হচ্ছে এই টল যে প্লান্টটা নিয়েছেন, এই টল প্লান্টটা আসলে একটা বিশুদ্ধ টল প্লান্ট নিয়েছিলেন, ঠিক আছে? বিশুদ্ধ লম্বা গাছ নিয়েছিলেন। এখন বিশুদ্ধ বলতে কি বোঝাইতেছে? বিশুদ্ধ বলতে বোঝাইতেছে যে এই যে টল হওয়ার জন্য যে অ্যালিলটা, টল হওয়ার জন্য অ্যালিল ধরে নাও আমরা টি, আর শর্ট হওয়ার জন্য যে অ্যালিলটা তার মধ্যে আছে সেটাকে আমরা ছোট হাতের টি দ্বারা প্রকাশ করলাম। তো জেনেটিক্সে একটা হইতেছে ট্র্যাডিশন আছে, ট্র্যাডিশনটা হইতেছে যে ডমিনেন্ট যেসব অ্যালিল সেইগুলোকে আমরা হইতেছে বড় হাতের লেটার দ্বারা প্রকাশ করি এবং ওই ক্যারেক্টারের যে হচ্ছে রিসেসিভ অ্যালিলগুলো পাওয়া যায় সেটাকে ডমিনেন্ট অ্যালিলের এই লেটারেরই মানে ছোট হাতের লেটার দ্বারা প্রকাশ করা। সো আমরা হইতেছে মটরশুঁটি গাছের ক্ষেত্রে হইতেছে আমাদের ডমিনেন্ট অ্যালিল হইতেছে এই টল অ্যালিলটা, সেটাকে আমরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করছি এবং ট্র্যাডিশন অনুযায়ী আমরা শর্ট যে অ্যালিলটা সেটাকে ছোট হাতের টি দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে? তো মেন্ডেল পরীক্ষা করার সময় উনি দুইটাই বিশুদ্ধ গাছ নিয়েছিলেন বা পিওর ব্রিডিং প্লান্ট নিয়েছিলেন। এখানে পিওর ব্রিড বলতে আসলে একটা জিনিস চলে আসতেছে, পিওর ব্রিড বা বিশুদ্ধ, এই টার্মিনোলজিটা আবার চলে আসতেছে। তো এই টার্মিনোলজিটা আসলে তেমন কিছু না, এটা তোমরা আগে থেকে জানো। ধরো এই টল প্ল্যান্ট, সেটা টল প্ল্যান্টের টল হওয়ার জন্য দায়ী অ্যালিল হইতেছে এই বড় হাতের টি। এখন যদি এই টল প্ল্যান্টে এই দুইটা ক্রোমোজোমেই যদি এই একই অ্যালিল থাকে, অর্থাৎ টল হওয়ার জন্য যে দায়ী অ্যালিলটা এটা যদি তার দুইটা ক্রোমোজোমের মধ্যেই থাকে, তবে হইতেছে আমি বলতে পারি এইটা একটা বিশুদ্ধ বা পিওর ব্রিডিং টল প্ল্যান্ট। আর যদি এখানে যদি এমন হইতো যে এই একটা ক্রোমোজোমে বড় হাতের টি বিশিষ্ট অ্যালিলটা থাকতো, এটাতে যদি ছোট হাতের টি অ্যালিল থাকতো, তাহলে আমরা এই টল প্ল্যান্টটাকে বলতাম হইতেছে নন পিওর ব্রিডিং হইতেছে বা বিশুদ্ধ না এমন টল প্ল্যান্ট, ঠিক আছে? তো মেন্ডেল যেটা করেছিলেন পরীক্ষার শুরুতে উনি হইতেছে পিওর ব্রিডিং টল প্ল্যান্ট নিয়েছিলেন এবং পিওর ব্রিডিং শর্ট প্ল্যান্ট নিয়েছিলেন। অর্থাৎ এই শর্ট যে প্ল্যান্টটা তার মধ্যে দুইটাই অ্যালিল হইতেছে এই টি এবং টি, ঠিক আছে? দুইটা ক্রোমোজোমে এই সেম টি অ্যালিল আছে, ঠিক আছে? এখন তুমি চিন্তা করে দেখো, এখন এই দুইটা গাছের মধ্যে আমি হচ্ছে ক্রস পলিনেশন ঘটাবো। তো ক্রস পলিনেশন ঘটানোর জন্য তাহলে আমরা এখন চিন্তা করি যে টল প্ল্যান্ট থেকে কি কি হতেছে গ্যামিট আমরা পাবো। টল প্ল্যান্ট থেকে আমরা কি কি গ্যামিট পাবো এটা চিন্তা করে দেখি। মিওসিস প্রক্রিয়া যখন এর গ্যামিট তৈরি হবে, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যখন এর গ্যামিট তৈরি হবে, তো এই গ্যামিটগুলো আসলে কি কয় টাইপের গ্যামিট তৈরি হবে? এর ক্ষেত্রে সব গ্যামিটের মধ্যেই এই বড় হাতের টি বিশিষ্ট অ্যালিল যেটা হচ্ছে টল ট্রেইটের জন্য দায়ী অ্যালিল সেটাই থাকবে। এর সব কটা গ্যামিটেই এই বড় হাতের টি বিশিষ্ট হবে। আর এই শর্ট প্ল্যান্টটার যেহেতু সে বিশুদ্ধ বা ট্রু ব্রিডিং শর্ট প্ল্যান্ট, তাহলে এরও যত গ্যামিট তৈরি হবে সকল গ্যামিটই হইতেছে তোমার ছোট হাতের টি বিশিষ্ট হবে। এখন যখন আমি ক্রস পলিনেশন ঘটাই ফেলবো তখন গ্যামিটের মধ্যে ফার্টিলাইজেশন হবে বা নিষেক হবে। তো যেই গ্যামিটটা দ্বারাই নিষেক হোক না কেন, যেই গ্যামিটটা দ্বারা নিষেক হোক না কেন, আমরা একই টাইপের হইতেছে একটা জাইগোট পাবো। কারণ দেখো এর কাছ থেকে সবসময় বড় হাতের টি আসবে, এর কাছ থেকে সবসময় ছোট হাতের টি আসবে। সো যেইটার সাথে যেটারই হইতেছে নিষেক হোক না কেন, আমরা আলটিমেটলি নিষেকের পরে যে জাইগোটটা পাবো, জাইগোট যেটা তৈরি হবে সেটা সবসময় একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি বিশিষ্ট অ্যালিল যুক্তই হবে, ঠিক আছে না? তো দেখো আমি তোমাকে বলে রেখেছি যে মটরশুঁটি গাছের ক্ষেত্রে টল যে ট্রেটটা এইটা হইতেছে ডমিনেন্ট, এটা হচ্ছে ডমিনেন্ট জিন। তো ডমিনেন্ট জিন হইতেছে হোমোজাইগাস অবস্থাতেও প্রকাশ পায়, হেটেরোজাইগাস অবস্থাতেও প্রকাশ পায়। এখানে একটা হেটেরোজাইগাস কন্ডিশন তৈরি হয়েছে, এখানে একটা বড় হাতের টি আছে একটা ছোট হাতের টি আছে, দুইটা কিন্তু সেম না। কিন্তু এই হেটেরোজাইগাস অবস্থায় তাহলে কে প্রকাশ পাবে? যে ডমিনেন্ট। তো টল হওয়ার জন্য দায়ী অ্যালিল হতেছে বড় টি, তার মানে হইতেছে এই গাছ যেগুলো হবে পরবর্তী যে ফার্স্ট জেনারেশনে যে গাছগুলো পাবো তারা সবাই হইতেছে টল হবে, সবাই টল হবে, ঠিক আছে? মেন্ডেল ফার্স্ট জেনারেশনে ক্রস ঘটানোর পর ফার্স্ট জেনারেশনে যে গাছগুলো পাইলেন সব কটাই ছিল টল, ঠিক আছে?
এবার উনি কি করলেন, এবার উনি করলেন যেটা, এই ফার্স্ট জেনারেশনে পাওয়া টল যে গাছগুলো, এই টল গাছগুলোর মধ্যে আবার ক্রস পলিনেশন করালেন। অর্থাৎ দুইটা এই ধরনের গাছ নিয়ে উনি ক্রস পলিনেশন ঘটাইলেন। এখন দেখো চিন্তা করে যে যদি আমি দুইটা এরকম গাছ নিই, তাহলে সেক্ষেত্রে গ্যামিটগুলো কি কি হবে। দুইটা যদি আমি এই ধরনের গাছ নিই তাহলে সেক্ষেত্রে গ্যামিট কি কি টাইপের আমরা পাবো এটা একটু দেখি। এক ধরনের গ্যামেট পাবো যেখানে হচ্ছে বড় হাতের টি বিশিষ্ট অ্যালিল থাকবে, এক ধরনের গ্যামেট পাবো যেটা ছোট হাতের টি বিশিষ্ট অ্যালিল যুক্ত হবে। এর ক্ষেত্রেও সেম। এখন এই দুইটা গাছের মধ্যে যদি আমি ক্রস পলিনেশন ঘটাই তাহলে কি কি ধরনের জাইগোট তৈরি হবে নিষেকের ফলে, এটা একটু চিন্তা করে দেখো তো। এই জিনিসটা আমরা হইতেছে এক জেনেটিক্সে একটা হইতেছে টেকনিক আছে যেটাকে আমরা বলি পানেট স্কোয়ার। ঠিক আছে, জেনেটিক্সে একটা টেকনিক আছে যেটাকে আমরা বলি পানেট স্কোয়ার। এই পানেট স্কোয়ারের মাধ্যমে আমরা হইতেছে ক্রস পলিনেশনের রেজাল্টগুলো হইতেছে প্রেডিক্ট করি। তো এটা আসলে কিছুই না, এটা একটা স্কোয়ার শেপড একটা বক্স আঁকাই আমরা। এখন দেখো এই বক্সটা আঁকানোর পরে আমরা হইতেছে এখানে এই সাইডের যে ঘরগুলো আছে, সাইডের ঘরগুলোতে আমরা হইতেছে কি কি অ্যালিল বিশিষ্ট গ্যামিট পাইতেছি সেইগুলো লিখবো। এখানে যে দুইটা গাছ নিয়েছিলাম তাদের ক্ষেত্রে একজনের ছিল একটা বড় হাতের টি বিশিষ্ট গ্যামিট তৈরি হতেছিল, একটা ছোট হাতের টি বিশিষ্ট গ্যামিট তৈরি হতেছিল। তো যার কারণে আমরা এখানে একটা বড় হাতের টি যুক্ত গ্যামিট দিয়েছি, এখানে একটা ছোট হাতের টি যুক্ত গ্যামিট দিয়েছি। অপর যে গাছটা নিয়েছিলাম তাদের ক্ষেত্রেও সেমই ছিল, তার ক্ষেত্রেও একটা গ্যামিট তৈরি হতেছিল যার মধ্যে বড় হাতের টি ছিল, একটা গ্যামিট এমন তৈরি হতেছিল যার মধ্যে ছোট হাতের টি ছিল। এখন ক্রস পলিনেশনের যে রেজাল্ট সেটা আমরা এই পানেট স্কোয়ার বা এই স্কোয়ার যে চেক আর বোর্ড, যেটা এই বোর্ড দিয়ে আমরা হচ্ছে টেস্ট করতে পারি যে কি কি ধরনের জাইগোট আসলে তৈরি হতে পারে। তো দেখো যখন এই টি এবং এই টি বিশিষ্ট গ্যামিটের নিষেক হবে, যদি হয়, তাহলে যেই জাইগোটটা তৈরি হবে তার মধ্যে অ্যালিলগুলো থাকবে টি এবং টি। যদি এই টি এবং এই টি বিশিষ্ট গ্যামিটের মিলন ঘটে, নিষেক ঘটে, তাহলে এই ধরনের জাইগোট তৈরি হবে। সিমিলারলি এখানে তৈরি হবে এইরকম কিছু একটা, এখানে তৈরি হবে এইরকম কিছু একটা। এখন এইটা আমরা পেয়ে গেলাম যে কি কি ধরনের জিনোটাইপ বিশিষ্ট জাইগোট আমরা পাইতে পারি এই ফার্স্ট জেনারেশনের দুইটা গাছের মধ্যে নিষেক ঘটানোর মাধ্যমে বা ক্রস পলিনেশনের মাধ্যমে। এটা আমরা পাইছি, যেগুলো পাইলাম এগুলো হচ্ছে জেনেটিক মেকআপ, তার মানে এগুলো হচ্ছে জিনোটাইপ পাইছি, আমরা জিনোটাইপটা পাইছি। এখন বলো তো এই স্পেসিফিক সিনারিওতে ফিনোটাইপ কোনটা হবে। ফিনোটাইপ অর্থাৎ কি বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, অর্থাৎ কোন ট্রেটটা প্রকাশ পাবে। দেখো এইখানে দুইটাই টল অ্যালিল আছে, হোমোজাইগাস অবস্থায় আছে। এবং টল অ্যালিলটা আমরা জানি কি, টল অ্যালিলটা হইতেছে আমাদের ডমিনেন্ট। যার কারণে দেখো ডমিনেন্ট জিন হোমোজাইগাস অবস্থাতেও প্রকাশ পায়, হেটারোজাইগাস অবস্থাতেও প্রকাশ পায়। তো এই গাছটা যেটা তৈরি হবে, এই গাছটা হইতেছে টল গাছ তৈরি হবে, অর্থাৎ এর ফিনোটাইপটা হবে টল। ডমিনেন্ট জিন হোমোজাইগাস হেটারোজাইগাস অবস্থাতে দুই জায়গাতেই প্রকাশ পায়, এখানে হেটারোজাইগাস অবস্থা তারপরেও প্রকাশ পাবে, যার কারণে এখানেও যে গাছটা তৈরি হবে সেটা হবে টল। সেম কথা এখানেও যে গাছটা তৈরি হবে সেটা হবে টল। কিন্তু এখানে দেখো, এখানে হচ্ছে রিসেসিভ অ্যালিল আছে দুইটাই। আমরা জানি রিসেসিভ অ্যালিলগুলো শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পায়, যেমন অবস্থায় এইখানে তৈরি হয়েছে। সো এই গাছটা হবে শর্ট, এই গাছটা তখন হয়ে যাবে শর্ট। তাহলে এভাবে মেন্ডেল দ্বিতীয় জেনারেশনে, যেটা ফার্স্ট জেনারেশনের পর দ্বিতীয় জেনারেশনে উনি দেখলেন যতগুলো টোটাল গাছ তৈরি হয় তার হইতেছে 3/4 হইতেছে তৈরি হয় টল গাছ, 1/4 তৈরি হয় শর্ট গাছ। এই পরীক্ষার মাধ্যমে উনি ফিনোটাইপের যে অনুপাত পাইলেন, যেটাকে আমরা বলতেছি ফিনোটাইপিক রেশিও, সেইটা উনি পাইলেন 3:1। এখানে ফিনোটাইপ ছিল কয় ধরনের ফিনোটাইপ পেয়েছি আমরা, একটা ফিনোটাইপ পেয়েছি টল, একটা ফিনোটাইপ পেয়েছি শর্ট, তাহলে দুই ধরনের ফিনোটাইপ আছে। এখন এই দুই ধরনের ফিনোটাইপের অনুপাতটা কি, আমি তো একটু আগেই বললাম যে টোটাল গাছের 3 ভাগ গাছই ছিল হইতেছে টল, অর্থাৎ এখানে দেখো 3 এবং এটার সাথে 3:1, 1 ভাগ গাছ ছিল যারা হইতেছে শর্ট। এইটাই হইতেছে আমাদের মেন্ডেল সাহেবের প্রথম ল এর ফিনোটাইপিক রেশিও। এটা তোমরা মনে রাখবা যে মেন্ডেলের প্রথম পরীক্ষার মাধ্যমে যে হইতেছে লটা উনি প্রস্তাব করেছিলেন সেটার ফিনোটাইপিক রেশিও হইতেছে 3:1। খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন যদি তুমি জিনোটাইপিক অনুপাত যদি চিন্তা করো, জিনোটাইপিক রেশিও যদি চিন্তা করো, তাহলে কি কয় টাইপের জিনোটাইপ আমরা এখানে পাইছি দেখো তো। এক টাইপের জিনোটাইপ হইতেছে দুইটাই টি এমন জিনোটাইপ পাইছি। আরেক ধরনের জিনোটাইপ পাইছি যে এখানে ছিল একটা টি একটা ছোট টি, আর আরেক ধরনের জিনোটাইপ পাইছি আমরা একটা দুইটাই ছোট টি। তাহলে 3 ধরনের হইতেছে আমরা জিনোটাইপ পাইছি এইখানে। তো 3 ধরনের জিনোটাইপ কোনটা কোনটা কি রেশিওতে আছে, তো এই টি যেটা সেটাতে 1 ভাগ গাছের মধ্যে আছে, তাহলে 1, একটা বড় টি একটা ছোট টি, এটা 2 ভাগ গাছের মধ্যে ছিল, 2/4 গাছের মধ্যে ছিল, তাহলে 2। আর এই ছোট টি হইতেছে আবারও 1/4 গাছের মধ্যে ছিল। সো জিনোটাইপিক অনুপাত যদি আমরা বলি সেটা ছিল হইতেছে 1:2:1। এর মধ্যে তোমাদের ফিনোটাইপিক অনুপাতটাই হইতেছে মেনলি মনে রাখা লাগবে। আমাদের দেখবা যে সবসময় আমরা ফিনোটাইপিক অনুপাত নিয়েই কাজ করি।
এবার আমি তোমাদেরকে রিভিল করি তোমাদের কাছে যে মেন্ডেলের ফার্স্ট লটা উনি কি দিলেন। ফার্স্ট লটা আসলে বোঝার আগে উনি